ফার্মা, ভালো থাকুন। দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো, বাংলাদেশের অনুষ্ঠানগুলো, যেমন আমাদের এই ভালো থাকুন অনুষ্ঠান সফল যে হয় তার কৃতিত্ব এই ক্যামেরার সামনে আমাদের যতটা না বেশি, তার চেয়ে অনেক বেশি যারা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছেন তাদের। এই যে প্রিয় সহকর্মীরা যারা আজকে দাঁড়িয়ে আছেন, তারা প্রতিদিন দাঁড়িয়ে থাকেন, প্রতি শুক্রবার দাঁড়িয়ে থাকেন আমাদের সাথে। সবাই আছেন, কেবল একজন নেই। তিনি হচ্ছেন আমাদের প্রিয় সহকর্মী সিনিয়র ক্যামেরাম্যান মাসুদ চৌধুরী। গত 12 তারিখে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় পুরো পরিবার সহ তিনি মৃত্যুবরণ করেছেন মর্মান্তিকভাবে। তার বিদেহী আত্মার প্রতি আমরা সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানের বিষয়বস্তুতে যে অসুখটি রয়েছে সেটির নাম হয়তো আপনারা অনেকেই শোনেননি, কিন্তু সেই রোগটি এতটাই মারাত্মক যে তাকে নিয়ে বিশ্বজুড়ে আজকে পালিত হচ্ছে একটা বিশেষ দিবস, বিশ্ব গ্লুকোমা দিবস। এবং দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে গ্লুকোমা। এই রোগটি সম্পর্কে যারা জানেন না তারা আজকের সেটের সামনে বসলে রোগটি সম্পর্কে ধারণা পাবেন। আর তাছাড়া যারা ভুগছেন, যাদের পরিবারে গ্লুকোমা রোগী রয়েছেন, তারা যদি আজকে অনুষ্ঠান দেখেন তাহলে গ্লুকোমা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। কারণ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকে আপনাদেরকে ইম্পর্টেন্ট তথ্য দেবার জন্য, আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান চক্ষু রোগ বিশেষজ্ঞ। চলুন পরিচিত হয়ে একে একে তাদের সাথে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি বারডেম হাসপাতালের চক্ষু রোগ বিভাগের অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এম নজরুল ইসলামের সাথে। দর্শক, আমাদের মাঝে আজকে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। বিষয়বস্তু হচ্ছে গ্লুকোমা। আপনারা এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন 86533175 থেকে 8 পর্যন্ত আমাদের টেলিফোন নম্বর। আর ফাঁকে ফাঁকে শুনুন আমরা কি আলাপ করছি। শুরুতেই অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, আপনার কাছে আমরা জানতে চাই যে গ্লুকোমা রোগটা সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নেই, এমনও আছে যে অনেকে নামই শোনেনি। আপনি একটু আমাদের দর্শকদের সাথে এই রোগটার পরিচয় করিয়ে দেবেন। ধন্যবাদ ডক্টর ফরহাদ, আপনি ঠিকই বলেছেন। গ্লুকোমা এমন একটি রোগ যেটা চোখের ব্লাইন্ডনেস করে নীরবে, আমরা বলি সাইলেন্ট ব্লাইন্ডনেস একটা কারণ, প্রধান কারণ। তো আমরা একটা সহজে যদি বলি যে মানুষের যেমন ব্লাড প্রেশার থাকে, চোখের কিন্তু একটা প্রেশার আছে, তাই? আচ্ছা, এই প্রেশারটা মেনটেন হয় চোখের এক ধরনের পানি, আমরা বলি অ্যাকুয়াস হিউমার। আসলে রক্ত থেকে এই পানিটা তৈরি হয়ে চোখে আসে এবং চোখের যে অ্যাভাস্কুলার স্ট্রাকচার, যেমন ধরেন কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস, এগুলোকে পুষ্টি সাপ্লাই দেয় এবং বেরিয়ে যায় এবং এইভাবে তার চোখের প্রেশারটা মেনটেন করে থাকে। এখন কোনো কারণে যদি চোখের প্রেশার বেড়ে যায় তাহলে চোখের ভেতরের যে নার্ভ থাকে, যে কোষ থাকে, দেখার যে কোষ, দৃষ্টিশক্তির যে কোষ, এটা ধ্বংস হয়ে যায়, এটা মৃতপ্রায় হয়ে যায়। তখন আমাদের দেখা কমে যায়, দৃষ্টির যে পরিসীমা, ভিজুয়াল ফিল্ড, এটা কমে যায়। কমতে কমতে উনি ব্লাইন্ড হয়ে যান। সবচেয়ে মারাত্মক দিক হলো বেশিরভাগ গ্লুকোমাতে রোগী নিজে বুঝতে পারেন না যে ওনার গ্লুকোমা হয়েছে বা উনি ব্লাইন্ডের দিকে চলে যাচ্ছেন। আচ্ছা, আমরা এইগুলো নিয়ে আরো বিস্তারিত শুনবো। তার মানে একটা ইনফরমেশন পাওয়া গেল দর্শক, ইম্পর্টেন্ট, যে গ্লুকোমা হচ্ছে চোখের প্রেশার বেড়ে যাওয়া। অবশ্যই, যদি আমি ভুল না বলে থাকি, রক্তের প্রেশার বেড়ে গেলে যেমন উচ্চ রক্তচাপ হয়, তার মানে এটাও এক ধরনের প্রেশার বেড়ে যাওয়া, চোখের উচ্চচাপ। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আমাদের দর্শকদের বলবেন যে আমাদের চোখের নরমাল প্রেশার, এই যে পানির যে প্রেশারটা, এটা কত? ধন্যবাদ ডক্টর ফরহাদ। চোখের অভ্যন্তরে আমাদের শরীরে যেমন ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশার যেভাবে আমরা মেজারমেন্ট করি মিলিমিটার অফ মার্কারি দিয়ে, চোখেরও এরকম একটা প্রেশার আছে যার নরমাল রেঞ্জ 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, 10 থেকে 21 মিলিমিটার। এর বেশি বেড়ে গেলেই সেটাকে, এর বেশি বাড়লে আমরা গ্লুকোমা বলি। অনেক সময় এর চেয়ে কম থাকলেও আমরা তাকে গ্লুকোমা বলতে পারি, যেটাকে বলা হয় নরমাল টেনশন গ্লুকোমা। কাজেই গ্লুকোমাতে
সবসময় যে চোখের অভ্যন্তরের প্রেসার বেশি থাকবে সরি সেটা যতটা ঠিক তার চেয়ে এটাও ঠিক যে অনেক সময় চোখের প্রেসার কম থেকেও গ্লোকোমা হতে পারে। আমি যদি একটু অ্যাড করি এই ব্যাপারটা, যে আসলে আমরা বলেছি যে সাধারণত চোখের প্রেসার বেড়ে চোখের ভেতরের যে অপটিক নার্ভ এটা ক্ষতিগ্রস্ত হলে তাকে গ্লুকোমা বলা হয়। আচ্ছা, উনি যেটা বলেছেন সেটা ইজ ট্রু, যে কিছু কিছু ক্ষেত্রে আমি বলতে পারি 20% ক্ষেত্রে চোখের চাপ না বেড়েও কিন্তু চোখের ভেতরের স্ট্রাকচার ড্যামেজ হতে পারে। জি এটা ওই রোগীর জন্য ওই প্রেশারটা হয়তো তার জন্য ক্ষতিকারক, সেজন্য তাকে বলা হচ্ছে নর্মাল টেনশন বা গ্লোকোমা। জি। এটা উনি বলতে জি। চাইছেন। আচ্ছা, আপনারা আরেকটি কথা বলেছেন যে চোখের পানি যদি কোনো কারণে মানে ওখানে বেড়ে গিয়ে প্রেসারটা বেড়ে দেয়, এটা কি সেই পানি যেটা আমরা কানলে চোখ থেকে পানিটা পড়ে আমি আসে? মনে হয় এটা আমি উত্তর দিই। আসলে ওই পানিটা মোটেই এক পানি নয়। আচ্ছা। আমি এদের বলার চেষ্টা করেছি যে তার আমাদের মানে চোখের ভিতরে আরো পানি ভেতরে আছে। যদি কিছু স্ট্রাকচার ট্রান্সপারেন্ট না হতো তাহলে আমরা দেখতে পারতাম না। জি যে আলোটা চোখে আসছে, সেই আলোটা তো চোখের একটা ট্রান্সপারেন্ট অংশ, কর্নিয়া, লেন্স, জি, জি। ভিট্রিয়াসের ভেতর দিয়ে তো রেটিনাতে পড়ছে। জি এইটা স্ট্রাকচার গুলোকে ট্রান্সপারেন্ট রাখার জন্য আমাদের ব্লাড থেকে নিউট্রিশনটা আসে থ্রু লিকুইড, যেটা ট্রান্সপারেন্ট, এবং এটা তো সাপ্লাই দিয়ে আবার বেরিয়ে যায় একটা কোণ দিয়ে। চোখের এই ভিতরে একটা অংশ কোণ, কর্নিয়া এবং আইরিসের মাঝখানে কোণ দিয়ে বেরিয়ে যায়, মানে ওখানে একটা রাস্তা রাস্তা আছে, আছে, বের হয়ে যাবে। বের হয়ে যায়। আসলে এই পানিটাই চোখের প্রেশারটাকে মেনটেন করে, এবং যদি এটা ট্রান্সপারেন্ট এরকম সিস্টেম না হতো তাহলে আমরা দেখতেই পারতাম না। চোখে প্রেসার থাকার দরকারটা কি? জি চোখের যে নরমাল আকৃতি, এই আকৃতিটাকে মেনটেন করতে এবং চোখের যে সমস্ত স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের যে কাজ, সেই কাজটাকে নরমালি করার জন্যই চোখের ভিতরে একটা প্রেসার থাকতে হবে। ও, আদারওয়াইজ চোখটা আস্তে আস্তে কোলাপস মানে হয়ে এই যে যাবে আমাদের এবং গোল স্লো হয়ে যাবে। আচ্ছা, গোল যে চোখটি, এই চোখের আকৃতি মেনটেন করার জন্য। এক্স্যাক্টলি, এই আকৃতিটাকে মেনটেন করার জন্যই একটা প্রেসার, ফুল টাইম একটা নরমাল প্রেসার অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। আচ্ছা, আমি আরেকটু বুঝে নিই, আরেকটু বেসিকে গিয়ে আলাপটা করি। সেটি হচ্ছে যে চোখ তো আমরা বাইরে থেকে যে অংশটুকু দেখি এটাই সবটুকু না, অবশ্যই এর ভেতরেও তো আরো অনেক অবশ্যই অপটিক নার্ভ, জি জি যেটা আমাদের ব্রেনের সঙ্গে কানেকশন। আমরা চোখটাকে একটা সহজভাবে তুলনা করতে পারি ক্যামেরার সঙ্গে। জি ক্যামেরার যে অংশগুলো আছে চোখের ভিতরে, সেই অংশগুলোই আসলে আছে। আমরা একটা ইমেজকে কিছু দেখার ইমেজটা চোখের ভিতর দিয়ে আসলে ব্রেনে চলে যায়। এই ব্রেন এবং চোখের যে কানেক্টিং নার্ভ আমরা বলি অপটিক নার্ভ, আচ্ছা। এর উৎপত্তি কিন্তু চোখের থেকে। আর আমরা optic nerve। চোখের শুধুমাত্র 1/5 দেখতে পাই এরকম কিছু? এক্স্যাক্টলি, আমরা Exactly. 1/5 দ্যাট ইজ দি কর্নিয়া এন্ড পার্ট অফ দি স্ক্লেরা, সাদা অংশ যেটা, এতটুকুই আমরা দেখতে পাই, ভেতরে আরো অনেক ম্যাক্সিমাম অংশ ফুটবলের মতো ভিতরে বড় রয়েছে। একটা গোলাকার চোখ, আচ্ছা কিন্তু অনেক পোর্শনটা আসলে আমরা দেখতে পাই না। রাইট আচ্ছা, অনেক রাইট। কিছু আছে। আমরা একটা ফোন নিয়ে নিই এই ফাঁকে। Okay. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, আমি সজল বলছি কুমিল্লা থেকে। জি আমার প্লিজ। প্রশ্ন হচ্ছে যে গ্লুকোমা রোগের লক্ষণ সমূহ কি কি? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার ওর বয়স 22, ওর সমস্যা হচ্ছে সূক্ষ্ম কোনো কাজ করলে, অর্থাৎ যেমন সুচ দিয়ে কোনো সেলাই করলে ওর চোখ ব্যথা করে এবং মাথা ব্যথা করে। এতে কি কোনো গ্লুকোমা রোগের কোনো লক্ষণ আছে কিনা? চোখ এবং বয়সটা কত বলছেন? 22 বা মাথা ব্যথা 22 করে, মানে সূক্ষ্ম কোনো কাজ করলে। আর জি। অতিরিক্ত টিভি দেখলে গ্লুকোমা কোনো সমস্যা আছে কিনা চোখের এই রোগের সাথে? আচ্ছা জি, শুনুন, এই একটা হ্যাঁ আমি না পরে- থাকলেও আছে। পরের কোশ্চেনটা আগে উত্তর দেই যে জি, please। সাধারণত টেলিভিশন দেখলে, কম্পিউটারের কাজ করলে গ্লুকোমার সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা জি কারণ আর উনি 22 বছর যেহেতু বয়স, গ্লুকোমা কিন্তু বেশিরভাগ হয় 35 এর পরে, সুতরাং পসিবিলিটি কম। আর প্রথম যেটা উনি বলেছেন উপসর্গ, এই উপসর্গে আমরা হয়তো পরে আলাপ করব যে গ্লুকোমার বেশিরভাগ গ্লুকোমাতে জি। গ্লুকোমার বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এরকম আছে। আমি একটু আগে বলেছি যে অ্যাঙ্গেল, যে পানি যাওয়ার রাস্তাটা অ্যাঙ্গেল থাকে, জি। অ্যাঙ্গেলটা ওপেন থাকলে বলা হয় ওপেন অ্যাঙ্গেল, ন্যারো থাকলে বলা হয় ন্যারো অ্যাঙ্গেল। জি তো উনি যেটা বলেছেন যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যদি থাকে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না, যে কারণে আমরা বলছি সাইলেন্টলি ব্লাইন্ডিং ডিজিজ গ্লুকোমা। আর যে ন্যারো অ্যাঙ্গেল হয় সেক্ষেত্রে অনেক সময় উপসর্গ থাকে, পেশেন্টের মাথা ব্যথা হয়, চোখে ব্যথা হয়, দেখা কমে যায়, এ ধরনের নানা রকম উপসর্গ থাকে। মানে মাথা ব্যথা জি। বা চোখে ব্যথা তার অনেক কারণে হতে পারে। তো তার মধ্যে এই গ্লুকোমা হওয়ার সম্ভাবনা কতখানি? আমরা রোগীকে পরীক্ষা করব। না, আমি জাস্ট জানতে চাচ্ছি, একটা রোগী চোখের ব্যথা নিয়ে যদি আপনাদের কাছে আসে, আপনাদের এক্সপেরিয়েন্স কি বলে কত % হওয়ার সম্ভাবনা যে তার গ্লুকোমা আছে? খুব বেশি নয়। খুব বেশি না। খুব বেশি না। কারণ হচ্ছে চোখের ব্যথা হলে এখন মানুষ ভয় যেতে না পায়। হ্যাঁ, অবশ্যই খুব বেশি নয়। খুব বেশি। চোখে ব্যথার অনেক কারণই আছে, তবে গ্লোকোমা জনিত কারণে যদি চোখে ব্যথা হয় সেক্ষেত্রে চোখ লাল থাকবে, মাথা ব্যথার সাথে বমি থাকতে পারে এবং সেই সাথে রোগীর দৃষ্টিশক্তি সিভিয়ারলি কমে যেতে পারে। এই সমস্ত অন্যান্য উপসর্গ
চোখে ব্যথা বা মাথা ব্যথার সাথে থাকবে। আচ্ছা, অনেক উপসর্গের কথা আমরা দর্শক শুনলাম, কিন্তু সবচেয়ে বড় উপসর্গ যেটা গ্লুকোমার, সেটি হচ্ছে যে কোনো লক্ষণ ছাড়া এই গ্লুকোমা নীরবে নিভৃতে আপনার চোখের ক্ষতি করতে পারে। আমরা আরো শুনবো বিস্তারিত, তবে তার আগে আপনাদের একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সৌদি আরব থেকে বলছি, জহিরুল ইসলাম। জি। হ্যাঁ, আমার সমস্যা হলো আমার চোখটা লাল হয়ে যায়, রোদের মধ্যে কাজ করি তো আমরা, এখানে অনেক রোদ, অনেক রোদের তাপমাত্রা অনেক বেশি। আচ্ছা। চোখটা আমার লাল হয়ে যায় এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমার চোখের কর্নার মধ্যে সাদা সাদা পুঁজের মতো আসে এবং পানি পড়ে এবং খুব খুজলি হয়, চুলকায় আর কি। জি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি, এটা কেন হয়, এটা চিকিৎসা কি, গ্লুকোমার সাথে কোনো সম্পর্ক আছে কিনা? এটা গ্লুকোমার সাথে সম্পর্ক না থাকার সম্ভাবনাই বেশি, কারণ এইটা অ্যালার্জির কারণে এরকম হতে পারে। অ্যালার্জিতে কারণে চোখ লাল হতে পারে এবং চোখে হালকা এরকম সাদা ময়লা আসতে পারে। সেক্ষেত্রে ওনাকে যেটা আমি পরামর্শ দিতে পারি যে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। কোনো সন্দেহ হলে উনি চোখের প্রেসার মাপবেন, যদি প্রেসার মাপার পরে নর্মাল থাকে তাহলে ওনার এটা ডেফিনিট গ্লুকোমা না। আচ্ছা দর্শক, গ্লুকোমা রোগটি কি, কিভাবে হয়, কিভাবে তার রোগটি নির্ণয় করা যায় এবং তার চিকিৎসা কি রয়েছে, সব কথাই আমরা শুনবো। তবে যদি কিছু ছবি দেখা যায়, সেই ছবিগুলোর মাধ্যমে এই রোগটিকে বোঝা আরো বেশি সহজ হয়ে যাবে। আমরা সেরকম কিছু স্থির চিত্র আপনাদের জন্য আজকে তুলে এনেছি। ছবিগুলো দেখতে দেখতে আপনারা গ্লুকোমা রোগটি সম্পর্কে জানুন আরো বেশি। এখানে যে ছবিটা দেখানো হয়েছে যে গ্লুকোমা ডেভেলপ করার জন্য প্রেশারটা বাড়ছে চোখের ভেতরে নিচের দিকে। এই ছবিতে আপনারা দেখুন ভেতরের প্রেশারটা কিন্তু বেড়ে যাচ্ছে, এখানে পানি আছে, চোখের ভেতরে পানি দিয়ে প্রেশারটা বাড়ছে। এটাই সে অ্যাকুয়াস। হ্যাঁ, এইটি হলো চোখের অ্যাঙ্গেল বা আমরা যে বলেছি কোণ, এই কোণ থেকেই আসলে পানিটা বেরিয়ে যায়। এটা চোখের ভেতর নার্ভ, যে অপটিক নার্ভ, তার ভেতরে যে অপটিক ডিস্ক, এটা দেখানো, এটা নর্মাল ছিল। এটা কোনটা আবার দেখানো, এখানে আবার অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে। জি, যে অ্যাঙ্গেলের মাধ্যমে, এটা একটা লেজারের ট্রিটমেন্ট। চোখের ভিতরে যে অ্যাঙ্গেলটা থাকে ওখানে লেজারের সাহায্যে চিকিৎসা করলে অনেক সময় ভালো। এটা চোখের হিস্টোলজি, অর্থাৎ আমাদের চোখের ভিতরে যে রেটিনা থাকে তার লেয়ার্স গুলো দেখানো হয়েছে। এখানে নার্ভ কোষ, এটা একটা সুন্দর ছবি। আপনারা দেখুন ডান দিকের চিত্রে, এটা কিন্তু চোখের প্রেশারটা বা বেড়ে গেলে কি হয় সেটা দেখানো হয়েছে। আচ্ছা, এটা স্বাভাবিকভাবে কিভাবে লাইট পড়ে সেটা দেখানো হয়েছে এখানে। এটা একটা চোখের নর্মাল ছবি। পেছনে যে হলুদটা সেটা হচ্ছে নার্ভটা, এটাই ক্ষতিগ্রস্ত হয়। এটাই ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা আচ্ছা, এখানে চোখের প্রেশার বাড়ানো বেড়েছে দেখানো হয়েছে এটা। আচ্ছা, এখানে সেই স্বচ্ছ পানিটা থাকে। এখানে দেখুন চোখের ভেতরে কিন্তু সাদা হয়ে গেছে একটু অংশ, তার মানে হলো চোখের নার্ভ ড্যামেজ হচ্ছে এখানে। এটা একটা মেশিন, এনসিটি, নন কন্ট্যাক্ট টনোমিটার বলা হয়। এটার সাহায্যে চোখের প্রেশার মাপার সুযোগ আছে। এটি প্রেশারটা মাপা হচ্ছে এখন অ্যাকচুয়ালি। আচ্ছা, এই মেশিনের সাহায্যে আপনারা চোখের প্রেশারটা, অনেক সময় আরো মেশিনে রয়েছে, এটাও একটা চোখের মেশিন, শিওরস টনোমিটার, এটার মাধ্যমে সাহায্যে চোখের প্রেশার মাপা যায়। আচ্ছা, চোখে যেভাবে মেশিনটা রাখা হয়েছে, এটাও একটা চোখের প্রেশার মাপার মেশিন, টনোমিটার। এটাকে বলা হয় টনোপেন, কলমের মতো দেখতে, কিন্তু এটা দিয়ে চোখের প্রেশার মাপা যায়। বিভিন্ন মেশিন রয়েছে। এটা অ্যাকচুয়ালি চোখের কোণ দেখা হচ্ছে। চোখের কোণ, যেটা আমরা বলেছি যে চোখের কোণ দিয়ে পানিটা বেরিয়ে যায়, এটা হলো চোখের কোণ, আমরা মেশিনের সাহায্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা হলো কোণটা দেখার আরেকটা চিত্র। চোখের কোণটা ওপেন অ্যাঙ্গেল নাকি ক্লোজড অ্যাঙ্গেল এটা বোঝানো হয়েছে। এটা নর্মাল একটা ছবি, নর্মাল চোখের ভেতরে এভাবেই দেখা যায়। এই যে লাল অংশটা, এখানেই পানি থাকে, স্বচ্ছ পানি। এটা রেটিনা। আর এটা একটা ইনভেস্টিগেশনস এর অংশ। এখানে দেখুন ভেতরে সাদা হতে হতে প্রথমে অল্প ছিল, তারপর আস্তে আস্তে নিচের দিকে অনেক বেড়েছে। এটা হলো এই যে একটা বড় ছবি, এখানে দেখানো হয়েছে চোখের ভেতরের নার্ভটা অনেকখানি ড্যামেজ হয়েছে। এটা সিমস নর্মাল একটা রেটিনার ছবি। এখানে কিছুটা নার্ভ ড্যামেজ হচ্ছে, আর্লি স্টেজে আছে গ্লুকোমার। এটা এখানে একটা আঘাতের কারণে চোখের লেন্সটা সরে গেছে, স্থানচ্যুত হয়েছে, হয়ে গ্লুকোমা হয়েছে। এটা দেখুন প্রদাহ, চোখের প্রদাহ, ইনফ্লামেশন হয়ে চোখের লেন্স ক্যাটারাক্ট হয়ে গ্লুকোমা হয়েছে। এটা চোখের ছানি। চোখের ছানি হলে যদি চিকিৎসা ঠিক মতো না করা হয়, দেরি হয়, তাহলে কিন্তু গ্লুকোমা হতে পারে। এটা এক ধরনের গ্লুকোমাতে বাল্বের চারিদিকে রংধনুর মতো রং দেখা যায়, সেটা দেখানো হয়েছে। এটা দেখুন টানেল ভিশন, অর্থাৎ একটা গ্লুকোমা রোগী তার চারিদিকে দেখা ভিজুয়াল ফিল্ড কমে গেছে, ভেতর থেকে সামান্য দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখলেন যে গ্লুকোমা রোগটি কি, তাতে চোখের কি পরিবর্তন হয়।
রেটিনা বা অপটিক নার্ভ কিভাবে নষ্ট হয়ে যায়, আমরা ইত্যাদি অনেক কিছু দেখলাম, আরো অনেক কিছু দেখব, অনেক কিছু শুনবো আমরা। তার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা শুনছিলাম গ্লুকোমা রোগটির নানান দিক নিয়ে। এবার শোনা যাক যে কি কি কারণে এই গ্লুকোমার মতো ভয়াবহ একটি রোগ হতে পারে। প্লিজ। গ্লুকোমা বিভিন্ন কারণে হতে পারে, তবে অনেক ক্ষেত্রে আমরা গ্লুকোমার কোনো কারণ খুঁজে পাই না, যেগুলিকে আমরা বলি প্রাইমারি গ্লুকোমা। আবার গ্লুকোমা জন্মগতভাবে হতে পারে। চোখের যখন গঠন হয় মায়ের গর্ভে, তখন যদি চোখের গঠনের মধ্যে কোনো তারতম্য থাকে, সেক্ষেত্রেও গ্লুকোমা হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে অলরেডি ছবিতে আপনারা দেখছেন যে চোখে আঘাত লাগলে গ্লুকোমা হতে পারে, চোখের অভ্যন্তরে যদি রক্তক্ষরণ হয় সেক্ষেত্রেও গ্লুকোমা হতে পারে, চোখের ছানি যদি স্থানচ্যুত হয়, যেটা ছবিতে অলরেডি প্রফেসর নজরুল ইসলাম সাহেব দেখাইছেন, সেক্ষেত্রেও গ্লুকোমা হতে পারে, চোখের অভ্যন্তরে যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রেও গ্লুকোমা হতে পারে, ইনফ্লামেশন বা প্রদাহ থেকেও গ্লুকোমা হতে পারে। অনেক সময় চোখের সার্জারি বা চোখের অন্য অপারেশন করার পরেও চোখের অভ্যন্তরে প্রেসার বাড়তে পারে এবং রোগীর গ্লুকোমা হতে পারে। আচ্ছা, কোনো ওষুধের কারণে কি গ্লুকোমা হতে পারে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ভালো কোশ্চেন। ডেফিনিট গ্লুকোমা হতে পারে। সাধারণত স্টেরয়েড, কোনো রোগী যদি দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড ওরালি যদি স্টেরয়েড খায় বা মুখে যদি স্টেরয়েড খায় অন্য কোনো কারণে, সেক্ষেত্রেও চোখে প্রেসার বাড়তে পারে। বা চোখে যদি স্টেরয়েড দেয়, অথবা চোখে অন্য কোনো ডিজিজের ট্রিটমেন্টের জন্য যদি স্টেরয়েড ইউজ করে, চোখে যেমন ডেক্সামেথাসোন ড্রপ ইউজ করে লং টাইম, এবং ওই রোগী যদি স্টেরয়েডের প্রতি সেনসিটিভ থাকে, সেক্ষেত্রেও গ্লুকোমা হতে পারে। অভিজ্ঞতার কথা বলবো। এমন কি কি, আমি জাস্ট অ্যাড করে দিই আপনাকে, যে এমন কি কি রোগ রয়েছে যার কারণে রোগীদেরকে অনেক দিন স্টেরয়েড খেতে হয়? আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমার লাইফে কয়েকটা দুর্ঘটনা দেখেছি যে ছোট বাচ্চাদের কিন্তু অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়। আমরা বলি ভার্নাল সিজনাল কনজাংটিভাইটিস। এবার চিকিৎসা খুব ভালো হয় যদি স্টেরয়েড দেওয়া হয়। তো অনেক সময় আমরা সেটা দিয়ে দিলাম, হয়তো পেশেন্টকে বোঝানো না বোঝানোর কারণে উনি কন্টিনিউ করলো স্টেরয়েডটা লং টাইম। 1 বছর পরে যখন আমার কাছে আসলেন বাচ্চাটা নিয়ে, তখন দেখলাম তার চোখে গ্লুকোমা হয়ে গেছে। আচ্ছা, তো এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা স্টেরয়েড জাতীয় ওষুধ বেশি দিন ব্যবহার করবেন না। বেশি দিন ব্যবহার না করলে কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া কি এমন যে হাঁপানি কিংবা বাতের ব্যথার জন্য বহুদিন মানুষ স্টেরয়েড খায়? যাদের অ্যাজমা বা আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন আছে, সাধারণত এই ধরনের রোগীরা লং টাইম স্টেরয়েড খায়। কাজে তারা সাবধান হবেন, ডেফিনিট সাবধান হবে। মাঝে মধ্যে তাদের ইন্ট্রাঅকুলার প্রেসার পরীক্ষা করতে হবে। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম যেটি আমরা বিরতির আগে বলেছিলাম যে কোনো লক্ষণ উপসর্গ ছাড়াই নীরবে নিভৃতে গ্লুকোমা আপনার ক্ষতি করে যেতে পারে। প্লিজ। ধন্যবাদ। ঠিকই বলেছেন। আমরা যে কারণে এত ইম্পর্টেন্স দেই গ্লুকোমা রোগটাকে, সেটা হলো সাইলেন্ট ব্লাইন্ড করে। আপনি বুঝবেন কিভাবে? সত্যি কথা বলতে গেলে আপনি বুঝতে পারবেন না, ভেতরে ভেতরে ক্ষতি হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন না। আপনাকে বুঝতে হবে, একজন ডাক্তারের কাছে গেলে উনি আপনার চোখের প্রেসার মাপবেন, চোখের ভেতরে নার্ভটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা দেখবেন, সন্দেহ পোষণ করলে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করাবেন, প্রয়োজনে আরো আধুনিক যে সমস্ত ইনভেস্টিগেশনস আছে এগুলো করাবেন। আমি ডাক্তারের কাছে যাব কেন? যাবেন আপনি রুটিন চেকআপ। সাধারণত 35 এর পরে তো একটা চশমা লাগে কাছে দেখার জন্য, বেশিরভাগ ক্ষেত্রে লাগে। যখন আপনি যাবেন তখনই ডাক্তার সাহেবের দায়িত্ব আপনার গ্লুকোমা আছে কিনা দেখে নেওয়া। যদি উনি না দেখেন, আপনি জিজ্ঞেস করবেন যে আমার চোখে গ্লুকোমা আছে কিনা বা আমার চোখে প্রেসার বেড়েছে কিনা, একটু চেক করে। এই সচেতনতা যদি বাড়ানো যায় মানুষের মধ্যে, তাহলে কিন্তু আর্লি ডায়াগনোসিস হবে। এবং আপনাকে আমি বলতে চাই যে গ্লুকোমা যদিও ভয়ঙ্কর একটি চোখের রোগ, যদি আর্লি ডিটেকশন হয় তাহলে সারা জীবন উনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। আচ্ছা, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, দর্শক আপনাদের হয়ে আমার প্রশ্ন, যে আমার সেই গ্লুকোমা ধরা পড়লো, তো সেক্ষেত্রে আমি কি চিকিৎসা নিলে আমার এই রোগটা পুরোপুরি সেরে যাবে বা নিয়ন্ত্রণে থাকবে? এটা বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি আছে। একটাকে যেটাকে আমরা বলি মেডিকেল ট্রিটমেন্ট, দ্যাট ইজ আমরা চোখে ড্রপ বা এমনি মুখে ওষুধ খেয়েও আমরা এই চোখের প্রেসারটাকে নিয়ন্ত্রণ রাখতে পারি। এটা একটা পদ্ধতি আছে। দ্বিতীয় যেটা পদ্ধতি আছে, চোখের অপারেশন করা, অর্থাৎ গ্লুকোমার জন্য চোখের যে পানি, যেটা ফ্লুইড যেটা চোখ থেকে বাইরে আসে, সেটাকে আমরা একটা বাইপাস ওয়ে করে ওই পানিটাকে বাইরে বের হওয়ার একটা সুযোগ করে দিই, যার ফলে চোখের ভিতরে যে প্রেসার সেটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আরেকটা যেটা অপশন আছে যে আমরা লেজার ট্রিটমেন্ট করতে পারি।
লেজার ট্রিটমেন্টের মাধ্যমে চোখের প্রেসার নিয়ন্ত্রণে রাখা আচ্ছা, সম্ভব। অপারেশন তো দ্বিতীয় স্তরের চিকিৎসা হতে পারে। আপনি আমাকে যে ওষুধের মাধ্যমে যে চিকিৎসার কথা আপনারা বলছেন সেটি সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবেন যে আমি প্রাথমিক পর্যায়ে গ্লুকোমা ধরা আমি পড়লো। একটু কথা পরিষ্কার করি, সেটা গ্লুকোমার চিকিৎসা কিন্তু একটি, চোখের প্রেসারটা কমানো এবং একটা টার্গেট লেভেল বলতে বোঝায় যে এই লেভেলে আসলে তার নতুন করে ক্ষতি হবে না। তো আমাদের এই ইন্ট্রাঅকুলার প্রেসারটা কমানোর কয়েকটি রাস্তা। 1 নম্বর উনি বলেছেন ওষুধের সাহায্যে, 2 নম্বর লেজারের সাহায্যে। এটা যদি কন্ট্রোল না হয় বা আমাদের টার্গেট লেভেলে প্রেসারটা নিচে না নামে তাহলে আমরা সার্জারি করতে হবে। এই 3টা আসলে চিকিৎসা, মূল উদ্দেশ্য একটি, চোখের প্রেসার কমাতে হবে। আচ্ছা, যদি একটা রোগী গ্লুকোমা ধরা পড়লো প্রাথমিক অবস্থায়, তার কি অপারেশন হবে? নো, আমরা তা বলছি না। আমরা বলছি তাকে সেটাই আমি প্রথমে জানতে একটি ওষুধ দিয়ে তাকে চিকিৎসা করব এবং আমরা তাকে অবজার্ভ করব। 2 মাস পরে এসে দেখলাম যে হ্যাঁ তার প্রেসার কন্ট্রোল হয়েছে, উনি একটা চিকিৎসায় সারা জীবন থাকতে পারবেন। জি। তো যদি এমন হয় যে না তার কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা আরেকটা ওষুধ অ্যাড করব, 2টি ওষুধ, তাহলে 3টি ওষুধ। তো আমাদের প্রোটোকল হচ্ছে যে কারো যদি 3টি ওষুধেও কন্ট্রোল না হয় তাহলে তাকে সার্জারি করতে হবে। আচ্ছা, এটা নিয়ম। যদি গ্লুকোমার চিকিৎসা কেউ না করেন, কারণ যেহেতু এটা একটা সিমটমলেস, অনেক ক্ষেত্রে উপসর্গ ছাড়াই এই অসুখটা আপনার চোখে থাকতে পারে, সেই ক্ষেত্রে ভবিষ্যতে কি করুণ পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে? ধন্যবাদ। জি। পরিণতি একটি আমরা বলেছি ব্লাইন্ডনেস, জি, যেটা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, যেটা সেটা সাধারণত ব্লাইন্ডনেস হয়, পেশেন্টের আর তেমন কোনো সমস্যা থাকে না। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমাতে ব্লাইন্ডনেস তো হয়ই, এট দ্য সেম টাইম তার চোখ এত বেশি ব্যথা হয়, লাল হয়, যে উনি অনেক যন্ত্রণায় ভুগতে থাকেন, প্রচন্ড কষ্ট পায়। সুতরাং দুটো জিনিসই খুব আমি মনে করি যে আনফরচুনেট, এটা হওয়া উচিত নয়। এই জন্য আর্লি ডিটেকশন, আর্লি ডায়াগনোসিস আমাদের একমাত্র উদ্দেশ্য, তাহলে উনি ভালো থাকবেন। আচ্ছা দর্শক, যারা গ্লুকোমায় ভুগছেন তারা যেহেতু এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং সবসময় চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, তারা অনেক সময় টায়ার্ড হয়ে যান এবং তারা এই চিকিৎসাটা একসময় দেখেন যে তারা উৎসাহ হারিয়ে ফেলছেন। এই জন্য রেগুলার ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, তাই না? একটু বলবেন। হ্যাঁ, ডেফিনেট, এটা রেগুলার এভরি 2 মান্থস আর 3 মান্থস ইন্টারভ্যাল, 2-3 মাস পর পর সাধারণত ফলো আপ করতে হবে এবং ফলো আপের সময় চোখের প্রেসার জি। বা দৃষ্টির যে পরিসীমা এটা মেজারমেন্ট করা অত্যন্ত জরুরি এবং চোখের যে নার্ভ, যেটা আপনারা ছবিতে দেখলেন, এই নার্ভটার অবস্থানটা কেমন, কতটুকু ড্যামেজ, সেটা আমাদের প্রতিটা ফলো আপে নিয়ন্ত্রণ করতে আচ্ছা, হবে। আমাদের একটা ফোন চলে এসছে, ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, প্লিজ। আমি একটি প্রশ্ন করব। আমার প্রশ্নটা হচ্ছে গ্লুকোমা প্রতিরোধে আমাদের কি করণীয়? শিওর, শুনুন আপা, উত্তর দেওয়ার চেষ্টা করি। জি। গ্লুকোমার এমন কোন সিস্টেম না যে এটা খেলে হবে না বা এটা ওষুধটা দিলে হবে না, এরকম কোন সিস্টেম নাই। সিস্টেমটা হলো যে সচেতনতা বাড়াতে হবে প্রতিরোধ করার জন্য। যার গ্লুকোমা হয়েছে উনি রেগুলার ওষুধ ব্যবহার করবেন। ওনার যেহেতু এটা জেনেটিক ডিজিজ, তার ছেলেমেয়ের হতে পারে, তার ভাই ব্রাদার থাকতে পারে, সুতরাং আত্মীয় স্বজন সবাইকে গ্লুকোমা হয়েছে কিনা পরীক্ষা করতে হবে। দ্বিতীয় হলো যে সচেতনতা বাড়ানোর জন্য আমি মনে করি যে আমাদের সবাইকে বলতে হবে যে গ্লুকোমা একটি অসুখ, তোমার হয়েছে কিনা আর্লি ডিটেকশনের জন্য তুমি পরীক্ষা করো। এবং এটা আমি মনে করি আমাদের দেশের সকল ডাক্তার চিকিৎসজ্ঞ যদি চোখ ভেতরে যে নার্ভটা আছে এটা যদি দেখতে পারেন যে তার নার্ভে কোনো, কি চোখের ডাক্তারের কথা বলছেন? যে কোনো ডাক্তার, আমরা এমবিবিএস ডাক্তারও কিন্তু চোখের ভেতরে নার্ভটা দেখতে পারেন। দেখেন যে মন সন্দেহ হচ্ছে, তার নার্ভটা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, উনি তখন রেফার করবেন অপথলমোস্কোপি করে বলছেন। অপথলমোস্কোপি করে। আচ্ছা, জি। এটা করলে কিন্তু বাংলাদেশে গ্লুকোমা ডিটেকশন অনেক বেড়ে যাবে। এবং আমি আগেই বলেছি যে যদি আগে ডিটেকশন হয়, আর্লি ডায়াগনোসিস হয়, তাহলে কিন্তু প্রতিরোধ খুব ইজিলি সম্ভব। কারণ আমরা বলেছি যে যেটুকু গ্লুকোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ইরিভার্সিবল, যেটুকু ক্ষতিগ্রস্ত, কিন্তু যেটুকু রয়েছে তার ভিশন বা ভিজুয়াল ফিল্ড, সেটুকু রক্ষা করার জন্য আমরা সারা জীবন যাতে থাকে তার জন্য চিকিৎসা করতে হবে। এইভাবে প্রতিরোধ করা যায়। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা। দর্শক, আমাদের যেহেতু এবার আজকের দিনটা হচ্ছে বিশ্ব গ্লুকোমা দিবস, এই দিবস এর প্রতিপাদ্য সম্পর্কে আপনাদের কিছু বলছেন ডাক্তার নজরুল, প্লিজ। গ্লুকোমা প্রতিরোধ দিবসে এবার ইংরেজিতে বিশ্ব গ্লুকোমা সোসাইটি যেটা বলেছেন, ডোন্ট ডার্কেন ইউর লাইফ উইথ গ্লুকোমা, যেটা বাংলা আমরা বলছি গ্লুকোমা চিকিৎসা নিলে থাকবেন ভালো, নিববে না জীবনের আলো। আর আপনি যদি চিকিৎসা নেন এবং আর্লি ডায়াগনোসিস হয়, তাহলে আপনি সারা জীবন ভালো থাকবেন। গ্লুকোমা হলেও কিন্তু আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই, আপনি ভালো থাকবেন। এটা হলো এবছরের গ্লুকোমা দিবসের স্লোগান বা প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, দর্শকদের আপনি বলবেন যে আমরা তো গ্লুকোমা রোগটির ভয়াবহতা সম্পর্কে জানলাম, তো কারো গ্লুকোমা হলো, তিনি কোথায় গেলে
ভালো চিকিৎসা পাবেন? কারণ দর্শক বা আমাদের সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত। এটা কোথায় তো- গেলে ভালো চিকিৎসা পাবো? এটা অ্যান্সার ভেরি ইজি, যে চোখের প্রেসার যদি বাড়ে, চোখে যদি গ্লোকোমা রোগ থাকে, ডেফিনিট একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে উনি যাবেন এবং ওই চক্ষু বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করবেন। করার পরে উনি যদি মনে করেন বেটার কোনো প্লেস বা বেটার কোনো সেন্টারে পেশেন্টকে রেফার করতে হবে, ডেফিনিট উনি রেফার করবেন। এরকম কি আলাদা সুনির্দিষ্ট সেন্টার আছে গ্লুকোমার চিকিৎসার জন্য ডেডিকেটেড? গ্লোকোমা স্পেশালিস্ট আছে যারা গ্লোকোমা ডিল করে বেশি, যাদের অভিজ্ঞতা আরো বেশি, জি। সেই সমস্ত জায়গায়, প্রশিক্ষণ নিয়ে অথবা এসেছেন এরকম অনেক যেখানে ডাক্তার বাংলাদেশে ট্রিটমেন্ট আছে। ফ্যাসিলিটিস আছে বা সার্জারির ফ্যাসিলিটিস আছে, সেই সমস্ত জায়গায় উনি রেফার করতে পারেন। যেমন ধরুন যে একটা রিমোট এরিয়াতে একজন চক্ষু বিশেষজ্ঞ আছে, ওনার কাছে রোগী প্রথম যাবে, যাওয়ার পরে হয়তো গ্লোকোমা ওইখানে কমপ্লিটলি ডায়াগনোসিস হয়তো হবে না, কিন্তু উনি যদি মনে করেন যে গ্লোকোমা হতে পারে, সেক্ষেত্রে উনি ডেফিনেটলি পেশেন্টটাকে একটা বেটার সেন্টারে বা একজন এক্সপিরিয়েন্স অপথলমোলজিস্টের কাছে রেফার করবেন। আচ্ছা, আমি জি। ইনফরমেশন এই বিষয়ে জি, জি। দিয়ে দিই যে বাংলাদেশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বা এনআইও, এখানে কিন্তু গ্লোকোমা ডায়াগনোসিস এবং চিকিৎসার সকল ব্যবস্থা আছে আমাদের দেশের, এবং সরকারি হসপিটাল অত্যন্ত অল্প খরচে সবকিছু করা যায়। এছাড়া বিভিন্ন হসপিটাল, চক্ষু ক্লিনিক, সব জায়গায় কিন্তু গ্লোকোমা ডায়াগনোসিস হচ্ছে এবং চিকিৎসা করা হয়। আচ্ছা, আমি একটু অন্য প্রশ্ন, একটু ছোট্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যাদের চোখে ছানি আছে, তাদের যদি একই সাথে গ্লুকোমা থাকে, তিনি কি ছানি অপারেশন করাতে পারবেন? হ্যাঁ, ডেফিনেট সানি করতে পারবে। এটা আগেও এটার উত্তর অলরেডি আমরা উত্তর দর্শকদের উদ্দেশ্যে দেওয়া হয়ে গেছে। সানি এবং গ্লোকোমা যদি একসাথে থাকে, সেক্ষেত্রে এটা আপনি আলাদা আলাদা ভাবে অপারেশন করতে পারেন, অথবা দুইটাকে কম্বাইন্ডলিও অপারেশন করতে পারেন। এট দ্য সেম টাইম সানির অপারেশন এবং গ্লোকোমার অপারেশন দুইটা চিকিৎসাই আপনি নিতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই যে গ্লোকোমা আছে, সানি আছে, একটা ট্রিটমেন্ট করা যাবে আর একটা করা যাবে না, এই ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই। আচ্ছা, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি, যেহেতু আমাদের হাতে শেষ কিছু সময় আছে। সেটি হচ্ছে দর্শক, চিকিৎসকদের কাছে তো আমরা যাই অনেক আশা ভরসা নিয়ে, যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা ভুক্তভোগী বা রোগী রয়েছেন, কিন্তু সব সময় চিকিৎসকদের ব্যবহার আমাদের মনোভূত হয় না, যে কোনো কারণেই হোক। আর যদি এরকম একটা অভিযোগ করি, অভিযোগটা খণ্ডাবেন কিভাবে? আপনি ঠিকই বলেছেন, চিকিৎসক সমাজের মধ্যে সবাই যে খারাপ ব্যবহার করে তা কিন্তু নয়, জি, বেশিরভাগই ভালো ব্যবহার করেন, এটা আমরা স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি স্বীকার হয়তো দু একজন জি। হতে পারে, তবে আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি ডাক্তারদের শুধু সিম্প্যাথেটিক হলে হবে না, এমপ্যাথি থাকতে হবে, এমপ্যাথেটিক হতে হবে। কেমন কেমন এমপ্যাথি বলতে বোঝায় যে একজন রোগী যখন আসেন আমার চেম্বারে, উনি আমার বাবা, মা, ভাই, বোন হতে পারেন, তাদেরকে যেভাবে আমি চিকিৎসা করব, ওনাকে কিন্তু সেভাবে চিকিৎসাটা করি, এটাকে বলে এমপ্যাথি। আমি ব্যক্তিগতভাবে বা আমরা মনে করি যে এই ধরনের একটি ব্যবহার যদি আমরা মনে করি সবসময়, মানে অভিযোগটা কি কিছু অংশ হলেও কি সত্য? এরকম অবশ্যই আচ্ছা, অবশ্যই মানে আমরা পারি না ব্যবহার করতে, আমরা যে অনেক কোনো সময় কারণে হোক। অনেক সময় আমাদের অনেকেই হতে পারি না। আচ্ছা। তো আমার মনে হয় এই ধরনের একটা ব্যবহার যদি আমরা করতে পারি, আমার মনে হয় যারা পেশেন্ট হিসেবে আসছেন তারাও তো একটা ফ্যামিলি। আপনারা তো শুধু আপনারা না, আপনাদের সাথে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, ছাত্র আছে, অনেক কলিগস আছে, তাদের উদ্দেশ্যে আপনারা কি মেসেজ দিবেন যদি আমি একটা দুটো কথা ব্যবহার সম্পর্কে বলতে বলি? ব্যবহার সম্পর্কে অবশ্যই তাদেরকে আমরা গাইডলাইন দিব, এবং বিহেভিয়ারাল সায়েন্স যেটা, জি। কিভাবে রোগীর সাথে ব্যবহার করতে হয়, একটা অসুস্থ বা একটা মুমূর্ষু রোগীর সাথে কিভাবে ডিল করতে হয়, বা রোগীর যারা অ্যাটেন্ডেন্স থাকে, রোগীর যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে কিভাবে ডিল করতে হয়, এই অংশটা এখন আন্ডার গ্রাজুয়েট কোর্স বা পোস্ট গ্রাজুয়েট কোর্সে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা ইম্পর্টেন্ট কথা, এটা ইনকর্পোরেট করা উচিত, চালু করা উচিত এই ধরনের কোর্স। হ্যাঁ, এই ধরনের কোর্স অলরেডি চালু আছে। আপনাদের- অবশ্যই চালু হয়ে গেছে, চালু তাই না? হয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক ইনফরমেশন দিয়েছেন গ্লুকোমায়। আশা করি দর্শক আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখেছেন গ্লুকোমা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবেন। দর্শক, নীরব ঘাতক ব্যাধি যেগুলো রয়েছে শরীরে, সেগুলো সবগুলোই মারাত্মক। এই কারণে মারাত্মক যে ভেতরে ভেতরে তুষের আগুনের মতো আপনার শরীরের বিভিন্ন অংশে পুড়িয়ে যাবে। যেমন গ্লুকোমা সম্পূর্ণ আপনার কোনো লক্ষণ উপসর্গ নেই, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে ভেতরে ভেতরে চোখের আলো আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে, আপনাকে অন্ধত্বের দিকে নিয়ে যাচ্ছে। সে কারণেই গ্লুকোমা রোগটি সম্পর্কে সচেতন হন, এবং 35 বছর বয়সের পর থেকে রেগুলারিটি মেনটেন করে নিয়মিতভাবে চিকিৎসক, চক্ষু রোগ বিশেষজ্ঞের অন্তত তাদের শরণাপন্ন হন, চোখের প্রেসার বেড়ে গেছে কিনা সেটি সম্পর্কে সচেতন হন। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।